আচ্ছা, গতদিন আমরা মনে হয় অ্যাসিড বেস আর সল্ট এটা পড়তেছিলাম এবং আমাদের এর আগ পর্যন্ত পড়া ছিল। হ্যাঁ, আমরা আসলে অ্যাসিড কি সেটা পড়ছি, বেস কি সেটাও পড়ছি, আর আমরা একটা জিনিস দেখছিলাম যে যদি এরকম হয় যে কেমন, যে বেস যেগুলো হচ্ছে সলিউবল সেগুলোকে আমরা বলি অ্যালকালিস, আর যেগুলো সলিউবল না সেগুলোকে আমরা অ্যালকালিস বলি না। ঠিক আছে, সো সেই অ্যালকালিসের আজকে আমরা হচ্ছে কিছু ডেফিনেশন পড়বো বা এগুলা কিছু প্রপার্টি সম্পর্কে পড়বো। তো অ্যালকালিস এটা হচ্ছে এক ধরনের বেস যেটা হচ্ছে সলিউবল হবে ইন ওয়াটার। যদি কোনো ক্ষার পানিতে দ্রবীভূত হয় তাহলে সেটাকে বলা হয় কি, অ্যালকালি বা ক্ষারক। কিছু কমন ক্ষারের অ্যালকালিসের নাম এখানে আছে, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড বা অ্যাকুয়াস অ্যাকুয়াস অ্যামোনিয়া। এগুলো হচ্ছে প্রচলিত কিছু ক্ষারকের উদাহরণ। আচ্ছা, প্রপার্টিস অফ অ্যালকালি। অ্যালকালি হ্যাভ এ বিটার টেস্ট এন্ড সপি ফিল। টেস্টটা হবে বিটার আর একটু সাবান সাবান ফিল হবে। বেজের মতো অ্যালকালিও কি করে, রেড লিটমাস পেপারকে ব্লু করে। এবং এটার পিএইচ লেভেল কত হবে বলতো? অ্যালকালি পিএইচ লেভেল কি হওয়ার কথা? 7-এর থেকে কম হবে। 7-এর চেয়ে কম না বেশি? বেশি স্যার, সরি। 7-এর থেকে বেশি, ঠিক আছে। অ্যালকালি পিএইচ হচ্ছে 7-এর থেকে বেশি। আচ্ছা, এটা কেমিক্যাল প্রপার্টিসটা কেমন? কেমিক্যাল প্রপার্টিস হচ্ছে এরকম যে অল অ্যালকালিস প্রডিউস হাইড্রোক্সাইড আয়নস when dissolved into water। যদি আমি কোন একটা অ্যালকালিকে পানিতে দ্রবীভূত করি, যেহেতু তা পানিতে দ্রবীভূত হয়, তো ওই দ্রবীভূত হওয়ার সময় তারা কি উৎপন্ন করে? হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, যেমন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে সেখানে সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে লিখে? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এরকম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে পানি। এটাকে যদি দ্রবীভূত করা হয় তাহলে কি উৎপন্ন হয়? সোডিয়াম আয়ন উৎপন্ন হয় আর হাইড্রোক্সাইড একটা আয়ন উৎপন্ন হয়। হাইড্রোক্সাইড আয়ন মানে হচ্ছে OH মাইনাস, এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। তো এই যেখানে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়, এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। ওকে, তো এখন হচ্ছে একটা রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনের নাম হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। সেটা সম্পর্কে বলবো। সেটা কি, এই যে ধরো আমি গতদিনও বলতেছিলাম যে যদি কারো পেটে অ্যাসিডিটি হয় তখন আমরা পানি খাইতে বলি, বা তখন আমরা এমন কোন খাবার খাইতে বলি যে যে খাবার খাইলে কি হয়ে যায়, ওই প্রবলেমটা ভালো হয়ে যায়। ঠিক আছে, তখন আসলে কি খাইতে বলি বা কি খাইতে বলা উচিত? অ্যাকচুয়ালি একটা রিঅ্যাকশন আছে, যে রিঅ্যাকশনটা হচ্ছে এরকম যে অ্যাসিডের সাথে বেইজের যদি কোনো রিঅ্যাকশন হয় তাহলে সেখানে লবণ উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়, এবং এই রিঅ্যাকশনটাকেই বলা হয় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। নিউট্রালাইজেশন মানে হচ্ছে প্রশমন, প্রশমন বিক্রিয়া, রিঅ্যাকশন হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো বিক্রিয়াটা কি? অ্যাসিড তার সাথে বেস দুটা যদি বিক্রিয়া করে তাহলে লবণ উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। আচ্ছা, তো অ্যাসিড আর বেস এই দুটা বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন হয়। স্বাভাবিকভাবে অ্যাসিডের পিএইচ হচ্ছে 7-এর কম। আর যেহেতু পিএইচ যখন কমে যায় তখন স্বাভাবিকভাবে কি করতে হবে, সেখানে যদি আমি এমন একটা পিএইচ দেই যেটা পিএইচ হচ্ছে একটু বেশি, তাহলে কি হবে? দুইটা মিলে একটু ব্যালেন্স হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে ওরকম, যে অ্যাসিড আর বেস এই দুইটা মিলে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াতে লবণ আর পানি উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াকে বলা হয় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। আহ তো এই বিক্রিয়াতে আমরা কি করতে পারি, যে অ্যাসিড বেজের সাথে রিঅ্যাক্ট করে একটা লবণ তৈরি করতে পারে। জেনারেল ফর্মুলা অ্যাসিড প্লাস বেস সল্ট বাই ওয়াটার।
যেমন একটা কমন অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর একটা কমন বেস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা যখন রিঅ্যাকশন করে তখন কি হয়, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে Cl আর Na এই দুইটা মিলে তৈরি করে হচ্ছে NaCl, মানে খাদ্য লবণ, সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, NaCl সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, যেটা আমাদের খাবার লবণ হিসেবে আমরা ইউজ করি। আর এই যে বাকি OH আর এখানকার H, এই দুটো মিলিত হয়ে কি উৎপন্ন করে, এই দুটো মিলিত হয়ে পানি উৎপন্ন করে। H আর OH মিলে H2O, মানে পানি উৎপন্ন করে। তার মানে এখানে আমরা পাচ্ছি লবণ আর হচ্ছে পানি। এটা কার জন্য হয়েছে, যে অ্যাসিড অ্যাসিড বেজের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করছে। আচ্ছা, এই রিঅ্যাকশনকে বলা হয় ডাবল রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। মানে হচ্ছে এখান থেকে একটা এদিকে রিপ্লেস হয়েছে, আবার এখান থেকে একটা এদিকে রিপ্লেস হয়েছে, মানে দুইটা দুই জায়গায় গিয়ে আলাদা আলাদা রিপ্লেস হয়েছে, বলে দুইবার রিপ্লেস হয়েছে, যার কারণে এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তো যেমন মানে এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন গুলো এরকম যে মানে এই যে আমাদের অ্যাসিডিটি হইলে আমরা কি খাই, অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড হচ্ছে এমন একটা ওষুধ যেটা হয়তো সেটা হচ্ছে ক্ষারীয় টাইপের, যার কারণে তখন আমাদের শরীরটা ভালো লাগে। তারপরে আহ এই টাইপের বিভিন্ন ব্যাপার আছে, যে ধরো কোন একটা জায়গায়, ধরো ভিনেগারে কোনো ঝামেলা টামেলা হইলে সেখানে কি দেয়, বা ধরো কোনো জায়গায় ভিনেগার একটু বেশি দিয়ে ফেলছে, তখন কি করে, তখন আমার মনে হয় যে একটু লেবু টেবু দিলে সেটা আবার স্বাভাবিক হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তো পিএইচ স্কেল সম্পর্কে আমরা আগেই একটা আইডিয়া পাইছি। সেই আইডিয়াটা কেমন ছিল, যে একটা জিনিস কতটুকু অ্যাসিডিক বা কতটুকু বেসিক সেটা মেজার করে হচ্ছে পিএইচ স্কেল। এটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, আর 7 হইলে সেটা হচ্ছে নিউট্রাল, 7 এ কম হইলে অ্যাসিডিক, 7 এর চেয়ে বেশি হলে বেসিক। আচ্ছা, লবণ কি? লবণ হচ্ছে এক ধরনের কম্পাউন্ড। A salt is a compound formed when hydrogen of an acid is replaced by metals. লবণ হচ্ছে সেই কম্পাউন্ড যখন একটা অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন সেটা রিপ্লেস হয় একটা মেটাল দ্বারা। এই যে এটা ছিল একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে, সেই হাইড্রোজেনটাকে আমি রিপ্লেস করব। রিপ্লেস করে সেখানে কি দিব, একটা মেটাল বসাই দেবো, সোডিয়াম একটা মেটাল বসাই দিচ্ছি। তো যদি তাই হয় তাহলে NaCl হয়ে গেছে, এরকম NaCl হয়ে গেছে। আর ওই যে যেটা রিপ্লেস করে দিলাম এইচ, সেই এইচ কিয়া বাকি যে OH রয়ে গেছে তার সাথে বিক্রিয়া করবে, করে পানি উৎপন্ন করবে। ঠিক আছে, তো সল্ট হচ্ছে সেই কম্পাউন্ড, সেই রকম একটা কম্পাউন্ড যেটা একটা অ্যাসিডের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যায়। রিপ্লেস হয়ে গেলে সেখানে একটা মেটাল এসে বসে। তো তাইলে যে অবস্থাটা তৈরি হয়, যে একটা মেটাল প্লাস হচ্ছে অ্যাসিডের সেই মানে হাইড্রোজেন বাদে বাকি অংশ, তো সেটা মিলে একটা সল্ট বা লবণ উৎপন্ন হয়। আচ্ছা, সল্টও দুই ধরনের আছে, সলিউবল সল্ট, ইনসলিউবল সল্ট। ঠিক আছে, in general most of the salt from the alkali metals are soluble in water. মানে যেসব সল্ট অ্যালকালি মেটালস থেকে উৎপন্ন হয় সেগুলো হচ্ছে সলিউবল হয়। most salt formed with ক্লোরাইড বা ব্রোমাইড বা আয়োনাইড এগুলো যদি থাকে, মানে ক্লোরিনের যৌগ যদি হয়, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন এইসবের যৌগ যদি হয় তাহলে সেগুলো হচ্ছে সলিউবল হয়। আর যদি কোনো সল্ট এরকম হয় যেগুলা কার্বনেট, সালফাইড, অক্সাইড এইগুলা হয়, তাহলে সেগুলো নরমালি ইনসলিউবল হয়। প্রথম কথা হচ্ছে যে যদি সল্টটা অ্যালকালি থেকে উৎপন্ন হয় তাহলে সেটা অবশ্যই সলিউবল হবে,
নর্মাল ক্ষেত্রে যেটা দেখা যায় যে ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড এই টাইপের যেসব সল্ট আছে সেই সল্ট গুলা নর্মালি পানিতে সলিবল হয়। আবার যদি এরকম হয় যে কোনো একটা সল্ট বা লবণ তৈরি হয়েছে কার্বনেট থেকে, কার্বনেট লবণ বা সালফাইড লবণ বা অক্সাইড লবণ, এইগুলা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না। সলিউবল সল্ট গুলা কেমন? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, মানে দেখা যায় ক্লোরিন, আয়োডিন এগুলো আছে। ঠিক আছে, একইভাবে পটাশিয়াম ব্রোমাইড এগুলো হচ্ছে কি হবে, পানিতে দ্রবীভূত হবে। কিন্তু সোডিয়াম কার্বনেট যেমন Na2CO3 এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, তারপর CuSO4, কপার সালফেট, এই জিনিসগুলা পানিতে দ্রবীভূত হবে না। তো এইগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে এটা আমরা কেটে দেই। আমরা অ্যাকচুয়ালি যে ভাই সলিউশন বা সলিউবল এই জিনিসগুলো পড়তেছিলাম, তো এগুলোর সাথে একটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে সলিউশন। ঠিক আছে, সলিউশন বা দ্রবণ। তো এটা নিয়ে খুব ছোট তিনটা স্লাইড দেখাবো। সলিউশন বা দ্রবণ জিনিসটা কি? সলিউশন হচ্ছে ইজ আ মিক্সচার অফ ওয়ান অর মোর সলিউটস ডিসলভ ইন এ সলভেন্ট। এখানে দেখো তিনটা শব্দ খুব মানে ইম্পর্টেন্স দিয়ে বুঝতে হবে। একটা হচ্ছে সলিউশন, একটা হচ্ছে সলিউট, আরেকটা হচ্ছে সলভেন্ট। তিনটা জিনিস একটু মানে ইম্পর্টেন্ট। সলিউশনটা বোঝা ইম্পর্টেন্ট। সলিউশন কি, সলিউট কি, আর সলভেন্ট কি। সলিউশন এগুলো বাংলা আগে বলি। সলিউশন মানে হচ্ছে দ্রবণ, আর সলিউট মানে হচ্ছে দ্রব, আর সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক। তো সলিউশনটা কিভাবে উৎপন্ন হয়? সলিউশন হচ্ছে একটা মিক্সচার যেখানে ওয়ান অর মোর সলিউটস থাকে, মানে একের অধিক দ্রব থাকে, যেটা ডিজলভ করা হয়, দ্রবীভূত করা হয় কোথায়? একটা সলভেন্টের মধ্যে, একটা দ্রাবকে। আচ্ছা, নর্মালি আমরা যে সলভেন্টটা ইউজ করি সেটা নর্মাল ক্ষেত্রে হচ্ছে পানি। ঠিক আছে, পানি নর্মাল আমরা সলভেন্ট হিসেবে ইউজ করি। দুধ বা হচ্ছে অ্যালকোহল, এগুলা নর্মালি হচ্ছে সলভেন্ট হিসেবে ইউজ করা হয়, মানে দ্রাবক হিসেবে এগুলো ইউজ করা হয়। মানে সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক যেটার মধ্যে কোনো কিছুকে আমরা মিক্স করি। তাহলে সলিউটটা কি হবে বলতো? আমরা যখন শরবত বানাই তখন চিনি হচ্ছে আমার সলিউট। আমি যখন অন্য কোনো কাজ করি লবণ আমাদের সলিউট হতে পারে। তারপরে এরকম যাই আমরা পানিতে মিক্সচার করি সেটাই হচ্ছে আমাদের সলিউট। আর সলিউট আর সলভেন্টের মিক্সারের ফলে যে জিনিসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সলভেন্ট। পানি হচ্ছে আমার সলভেন্ট, আবার শরবতটা কিন্তু আমার সলভেন্ট না, শরবতটা হচ্ছে সলিউশন। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সলভেন্ট হচ্ছে দ্য সাবস্টেন্স ইন হুইচ আ সলিউট ডিসলভস টু প্রডিউস আ মিক্সচার। সলভেন্ট হচ্ছে সেই সাবস্টেন্স যার মধ্যে একটা সলিউটকে ডিসলভ করলে একটা মিক্সচার উৎপন্ন হয়। আর সলিউট হচ্ছে the substance does dissolve in a solvent to produce a mixture. একটা মিক্সচার তৈরি করার জন্য, একটা মিশ্রণ তৈরি করার জন্য সলভেন্টের মধ্যে যে জিনিসটাকে ডিসলভ করা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে চিনি, বা আমরা যখন শরবত তৈরি করি তখন চিনির পরিমাণ বেশি থাকে না পানির পরিমাণ বেশি থাকে? পানির পরিমাণ বেশি স্যার। পানির পরিমাণ বেশি থাকে। তার মানে সব মিক্সচারের মধ্যেই সলভেন্টের পরিমাণ হচ্ছে গ্রেটেস্ট অ্যামাউন্টে থাকে, মানে বেশি পরিমাণে থাকে। আচ্ছা, এখন আমাকে বলো, যখন তোমরা লবণ মানে শরবত বানাইতে থাকি তখন আনলিমিটেড যদি আমরা লবণ ঢালতেই থাকি তাহলে কি হবে? মানে আনলিমিটেড সেটা দ্রবীভূত হবে? মানে ধরো 1 গ্লাস শরবত বানাইতে ধরো 2 চামচ লবণ দিলাম বা 2 চামচ চিনি দিলাম, তো কারো মনে হলো না আমি চিনি বেশি খাই, সে 3 চামচ দিল।
কারো মনে হলো না আরো বেশি খায়, সে 4 চামচ 5 চামচ এরকম করে যদি দিতেই থাকে, তাহলে কি হবে একটা পর্যায়ে গিয়ে? স্যার চিনির মিষ্টি তলানি বেড়ে যাবে। পড়বে, হ্যাঁ কি হবে? চিনির তলানি পড়বে স্যার। চিনি তলানি পড়বে, তাই না? এবং এটা কিন্তু হয়। তার মানে কোন একটা জিনিস কোন একটা জায়গায় আমি যখন মিক্সচার করব তখন ইচ্ছা মতো দিলেই হবে না, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যার পরে আমি যতই দেই ওইটার ওখানে দ্রবীভূত হবে না। আচ্ছা, এটাকে বলা হয় solubility. Solubility is defined as the amount of given substance that can be dissolved in a certain amount of solvent. মানে একটা যে পরিমাণ সলভেন্টের দ্রাবকের মধ্যে, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ মানে সলিউট হচ্ছে ডিজলভ হবে, ঠিক আছে? এর চাইতে বেশি যদি আমি দেই সেটা আসলে ওখানে কি হবে না, ডিজলভ বা দ্রবীভূত হবে না। সো এই জন্য সলিউবিলিটি বলা হয়। সলিউবিলিটি দ্বারা আমরা বুঝতে পারি দ্য অ্যামাউন্ট অফ গিভেন সাবস্টেন্স, চিনি বা লবণ, দ্যাট ইজ ডিজলভ, যেটা দ্রবীভূত হবে ইন এ সার্টেন অ্যামাউন্ট অফ সলভেন্ট, একটা সার্টেন অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে, পানির মধ্যে। 1 গ্লাস পানির মধ্যে হয়তো 4 চামচ চিনি সর্বোচ্চ ডিজলভ হবে, দ্রবীভূত হবে। তার মানে তাহলে সলিউবিলিটি হবে কতটুকু হবে? এই যে 4 চামচ চামচ, মানে 4 চামচ চিনি বা 4 চামচ লবণ, এর বেশি আর হবে না। তো সেটা সলিউবিলিটি হচ্ছে যেরকম 4 চামচ চিনি বা লবণ যেটাই বলি। তো যখন ওই যে হবে না, ডিজলভ হবে না, তখন সেটা যে তলানি পড়বে, হ্যাঁ নিচে যেরকম তলানি পড়বে। আর ডিজলভ হলে তো সেটা মিক্স হয়ে যাবে। তো এটা হচ্ছে সলিউবিলিটি। আচ্ছা, তো এই যে কি হইলো, ডিজলভ হইলো, যদি এমন হয় এই ডিজলভ হওয়া না হওয়ার উপর তিনটা জিনিস ডিপেন্ড করে। ধরে নিলাম 1 গ্লাস পানিতে 4 চামচ চিনি হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ডিজলভ হয়। তাহলে আমি যদি সেখানে 2 চামচ চিনি দেই, তাহলে যে সলিউশনটা হবে সেই সলিউশনটা একটু কম মিষ্টি হবে। তো সেই ধরনের সলিউশনকে বলা হয় আনস্যাচুরেটেড সলিউশন। আনস্যাচুরেটেড সলিউশন দ্যাট মিন্স এখানে মোর সলিউট ডিজলভ হবে, আরো চিনি দিলে সেটা দ্রবীভূত হবে। আর যদি এমন হয় একেবারে আমি 4 চামচ চিনি দিয়ে ফেলছি, তার মানে সেটা পুরোপুরি স্যাচুরেটেড সলিউশন, নো মোর সলিউট ডিজলভ, আর কোনো চিনি দিলেও সেখানে দ্রবীভূত হবে না। আর যদি এমন হয় যে আমি এক্সট্রা দিয়ে ফেলছি, এক্সট্রা 5 চামচ 6 চামচ চিনি দিয়ে ফেলছি, সেটাকে বলা হয় সুপার স্যাচুরেটেড সলিউশন। দ্যাট মিন্স অ্যাডেড না আরো বেশি দিয়ে ফেলছি, সেটা অবস্থায় যে নিচে তলানির মতো পড়ছে। ঠিক আছে, এখন তোমাদের মনের মধ্যে কোশ্চেন হইতে পারে যে স্যার আসলে এই যে এই কতটুকু দ্রবীভূত হবে এই জিনিসটা আসলে কিসের উপর ডিপেন্ড করে বা কাহিনী কি? কাহিনীটা হচ্ছে কেমন যে একটা সলভেন্ট বা যে কোনো একটা দ্রাবক বা ধরো পানি, পানি তো বিভিন্ন অণু থাকে, একটা নির্দিষ্ট একটা গ্লাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানি থাকবে, ওই পানির মধ্যে নির্দিষ্ট পরিমাণ অণু থাকবে। তো ওই পানি অণুগুলোর মধ্যে আমরা জানি আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। তো যে আমরা যখন চিনি গুলা দিয়ে দ্রবীভূত করি তখন এই চিনি গুলা কি হয়, ওই ফাঁকা স্থানে গিয়ে বসে যায়। এখন যদি এমন হয় যে ফাঁকা স্থান শেষ হয়ে গেছে, তখন বসবে কোথায়? তখন তার বসতে পারে না, তখন ওই নিচে গিয়া তলানিতে পড়ে থাকে। আর যদি ফাঁকা স্থানে বসার সুযোগ পায় তাহলে ফাঁকা স্থানে বসে যায়। ঠিক আছে, কম চিনি দিলে কিছু কিছু ফাঁকা স্থান বাকি থাকে। সলিউবিলিটি সমান চিনি দিলে সবগুলো ফিল আপ হয়ে যায়। আর যদি আমি বেশি চিনি দিই তখন ওই যে বসার জায়গা হয় না, তখন নিচে গিয়া তলানিতে পড়ে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই হচ্ছে আমাদের লাস্ট, আমরা আরেকটা জিনিস নিয়ে একটু আইডিয়া নিব, তাইলে আমাদের সিলেবাস শেষ। পিরিয়ডিক টেবিল, যদিও এই লেকচারটা এখানে অনেক বড়, প্রায় 37টা লেকচার আছে, তো আমরা অত ডিটেইল পড়বো না, বা আমি হয়তো অনেক কিছুই দেখাবো কিন্তু ওগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে না। খুব সিম্পল কিছু জিনিস জাস্ট আইডিয়া দিব যে পিরিয়ডিক টেবিল জিনিসটা কি। এটা বাংলাকে বলা হয় পর্যায় সারণী।
এই পর্যায় সারণীর জন্য অনেক বিজ্ঞানী অনেক অবদান আছে, ঠিক আছে, অনেক বিজ্ঞানী অনেক কষ্ট করে অনেক গবেষণা করে এই পর্যায় সারণী আজকে যে অবস্থা সেই অবস্থায় নিয়ে আসে। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন অবদান আছে, তো সর্বশেষে বিজ্ঞানী মেন্ডেলিভ, যাকে এখন পর্যায় সারণীর জনক বলা হয়, উনি এমন একটা রূপ দিচ্ছেন যে রূপটা এখন মোটামুটি সর্বজন স্বীকৃত। তো এই পর্যায় সারণীগুলো আসলে কেন, ঠিক আছে, তো তার আগে একটু হিস্ট্রি দেখি যে 1750 সালে তখন শুধুমাত্র 17টা এলিমেন্ট মানুষ চিনত, এর বেশি এলিমেন্ট মানুষ তখন আর চিনত না। তো ওগুলাকেই মানুষ সাজায় রাখতো, মানে 17টা জিনিস সার্চ করতে খুব সহজই ছিল, তো সার্চ করার সুবিধার জন্য একটু সাজায় রাখতো। তো তখন থেকে আসলে পর্যায় সারণী ধারণা শুরু হয়। তো পরে 1789 সালে বিজ্ঞানী ল্যাবোয়েশিয়ে উনি হচ্ছে কি করে যে চারটা, মানে এগুলোকে আরো সহজভাবে খোঁজার জন্য চারটা এলিমেন্টে ভাগ করে। উনি নাম দেয় যে মেটালস, নন মেটালস, গ্যাসেস, আর্টস। মানে এগুলো হচ্ছে মেটাল, তারপরে এগুলো হচ্ছে ধাতু, এগুলো হচ্ছে অধাতু, এগুলো হচ্ছে গ্যাস, আর এগুলো হচ্ছে আহ মানে এমন টাইপের মেটাল যেগুলো হচ্ছে, যেগুলোকে বলা হয় যেগুলো পৃথিবী থেকে তৈরি হয়েছে বা মাটি থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, আর্ট মেটাল বা মিথ্যার ধাতু, মৃৎ ধাতু এরকম। আচ্ছা, পরে নেক্সট 80 ইয়ার সায়েন্টিস্টরা আসলে আরো বেটার ওয়ে খুঁজতেছিল যে কিভাবে এগুলাকে আরো সুন্দর মতো সাজানো যায়, এবং আস্তে আস্তে ইয়ার বাই ইয়ার কি হয়, নতুন নতুন মৌল তৈরি, এলিমেন্ট গুলা তৈরি হইতে থাকে, আবিষ্কার হইতে থাকে। তো এরপরে বিজ্ঞানী মেন্ডেলিভ, উনি হচ্ছে 1869 সালে, উনি একজন রাশিয়ান টিচার এবং কেমিস্ট। উনি হচ্ছে অর্গানাইজ নোন এলিমেন্টস ওয়াইল প্লেইং সলিটায়ার। সলিটায়ার গেমসটা খেলছো না? খেলছো? তো ল্যাপটপে কম্পিউটারে খেলে সবাই। তো উনি যেটা করছে, উনি হচ্ছে এগুলার নাম, ভর, প্রপার্টি এগুলো অনুযায়ী সেগুলাকে সাজাইছে, ঠিক আছে, এবং সেই জিনিসের প্রতি মানে কিভাবে ওগুলা কেমিক্যাল রিয়াকশন করে সেগুলোর উপর ডিপেন্ড করে এই জিনিসটাকে সাজাইছে আসলে। তো মেন্ডেলিভ যে সাজাইছে, ওনার স্ট্র্যাটেজিটা কি ছিল? উনি কেমিক্যাল প্রপার্টিজ দেখছে, ফিজিক্যাল প্রপার্টিজ দেখছে, অ্যাটমিক মাস দেখছে, ডেনসিটি দেখছে, কালার, মেল্টিং পয়েন্ট আর ব্যালেন্স ইলেকট্রন। মানে ওগুলা রাসায়নিক ধর্ম কি, ভৌত ধর্ম কি, মানে রাসায়নিক ধর্ম মানে হচ্ছে ওগুলা কার সাথে কেমনে বিক্রিয়া করে সেগুলা দেখছে। তারপর ওগুলা ভৌত ধর্ম কি, কালার কেমন, টক না মিষ্টি, সেগুলা দেখছে। ওগুলার ভর কত, ওগুলা কতটুকু ডেনসিটি, ডেনসিটি বা ঘন কতটুকু, কালার দেখতে কেমন, মেল্টিং পয়েন্ট কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওগুলো হচ্ছে গলে যায়। আরেকটা জিনিস হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন, ওগুলা শেষ কক্ষপথে ইলেকট্রন কতগুলা সেগুলা দেখার চেষ্টা করছে। তো মেন্ডেলিভ যেটা প্রপোজাল করছিল যে এলিমেন্টস অ্যারেঞ্জ ইন রোস বেসড অন ইনক্রিজিং মাস, মানে রোতে কি করবে, একটা রোতে এমন ভাবে সাজবে যেন বাম পাশ থেকে ডান পাশে আহ, কম ভর থেকে বেশি ভরের এলিমেন্ট গুলা থাকে। আর কলামে থাকবে কি, একটা কলামের মধ্যে সেম প্রপার্টির সবগুলা এলিমেন্ট থাকবে। এরকম করে উনি আসলে সাজাইছে, ঠিক আছে। বাট মানে ওনার এটা এবং উনি কিছু, ওনার এই টেবিলটা ইনকমপ্লিট ছিল, কিছু কিছু এলিমেন্ট তখনও ডিসকভার হয় নাই। এবং মজার ব্যাপার হলো উনি কিছু কিছু জায়গা সেখানে ফাঁকা রাইখা দিছিল, বলছিল যে এখানে নতুন একটা মৌল আসবে, সেই মৌল এখানে বসবে, এবং সত্যি সত্যি পরবর্তীতে ওই মৌলগুলা ওইখানে বসানো হয়েছে, ঠিক আছে। সো এখন যদি আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটা দেখি, মডার্ন পিরিয়ডিক টেবিল আসলে অ্যাটমিক ম্যাস অনুযায়ী সাজানো হয় না, অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজানো হয়, যেগুলো পারমাণবিক সংখ্যার কত সেই অনুযায়ী সাজানো হয়, এবং সিমিলার প্রপার্টিজ গুলা সেম কলামে পড়ে বা সেম গ্রুপে পড়ে। এখানে কি কি প্রপার্টি আছে সেগুলো দেখানো হয়েছে। তো এই যে এখন হচ্ছে পর্যায় সারণী এইরকম, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। এই
সেম কলামের মধ্যে সেম প্রপার্টি, মানে এখানে এই কলামে যা যা থাকবে সেগুলোর প্রপার্টি গুলো সেম হবে, এই কলামে যা থাকবে এগুলোর প্রপার্টি গুলো সেম হবে। আর এই দিক থেকে কি হয়, যে এটা পারমাণবিক সংখ্যা 1, এটা পারমাণবিক সংখ্যা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এগুলা হচ্ছে রোতে ইনক্রিজ হয়। আর একই কলামে একই প্রপার্টির মৌলগুলো থাকে। ঠিক আছে, এই প্রথম যে কলামটা আছে সেই কলামটাকে বলা হয় অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু। আমরা অ্যালকালি পড়তেছিলাম ওরকম ক্ষার ধাতু প্রথম কলাম। এরপরেরটাকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল, মানে মৃৎ ক্ষার ধাতু, মানে ক্ষার ধাতু এবং সেই ক্ষার ধাতুগুলা মাটিতে পাওয়া যায় বা পৃথিবীতে পাওয়া যায়, ভূপৃষ্ঠে পাওয়া যায়, এগুলো বলা হয় অ্যালকালি আর্থ মেটাল। তারপরে এই শেষের যেটা সেটাকে বলা হয় নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। কারণ কি, তারা কারোর সাথে কোনো বিক্রিয়া করে না, এই জন্য এদেরকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। আর ঠিক নোবেল গ্যাসের আগে যেটা সেটাকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেনে কি কি থাকে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেগুলা দিয়ে যে লবণ উৎপন্ন করা হয় বা যেগুলা থেকে লবণ উৎপন্ন করা হয়। তো এরকম বিভিন্ন আছে। তারপরে এই যে এই কালার গুলা, এই কালারের যেগুলা সেগুলো হচ্ছে মেটাল, এই কালারের যেগুলা সেগুলো হচ্ছে মেটালয়েড। আর যেগুলা এই যে ব্লু টাইপের কালার সেগুলো হচ্ছে নন মেটাল, অধাতু। যে এখানে একটা এমন ভাবে দিচ্ছে যে প্রত্যেকটা জিনিসের কি ইউজ আছে সেই ইউজ সম্পর্কে, মানে সম্পর্কে একটা আইডিয়া এই পিরিয়ডিক টেবিল থেকে পাওয়া যায়। আচ্ছা, নোবেল গ্যাসগুলা কি, নিষ্ক্রিয় গ্যাসগুলা, নিষ্ক্রিয় গ্যাসগুলা হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এইগুলার শেষ কক্ষপথে হচ্ছে 8টা করে ইলেকট্রন থাকে, যার কারণে এগুলা অন্য কারোর সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না। যেহেতু কারোর সাথে বিক্রিয়া করে না এই জন্য এদেরকে বলা হয় নোবেল গ্যাস। হ্যালোজেন, হ্যালোজেন হচ্ছে শেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে। এদের মধ্যে ফ্লোরিন যেটা সেটা হচ্ছে সবচাইতে রিঅ্যাক্টিভ বা সবচেয়ে বেশি বিক্রিয়া করতে চায়। অ্যালকালি মেটালস, আমরা অ্যালকালি পড়ছি ক্ষার ধাতু, সো মানে অ্যালকালি সে ক্ষার যেগুলা যেসব ধাতু থেকে তৈরি হয় সেগুলো হচ্ছে অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটাল হচ্ছে এই যে প্রথম যে রোটা সেটা। ঠিক আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে অ্যালকালি মেটালস। তো এগুলো আমাদের লাগবে না। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে কি হয়, এগুলা কেমন হয়, যে সাইজ, সাইজ গুলা বাম পাশ থেকে ডান পাশে যত যাবে সাইজ গুলা কমতে থাকে, আর উপর থেকে যত নিচে যাবে সাইজ গুলা বাড়তে থাকে। এই ডান পাশ থেকে আমরা যতই বাম পাশে যাব একটা রোতে ততই সাইজ হচ্ছে কমতে থাকে, আর একটা কলামে উপর থেকে যত নিচে যাব সাইজ গুলা বাড়তে থাকে। ছবি দেখে আমরা বুঝতে পারতেছি উপর থেকে নিচে বড় হয়েছে, আর ডান পাশ থেকে বাম পাশে যাইতে যাইতে সাইজ হচ্ছে কমছে। এই যে আবার দেখতেছি যে উপর থেকে নিচে সাইজ হচ্ছে বাড়তেছে, আর একটা কলামের মধ্যে বা একটা রোতে কি হচ্ছে, বাম পাশ থেকে ডান পাশে যত দূর যাওয়া হচ্ছে তত সাইজ কমে যাচ্ছে। ধরো একটা আয়নাইজেশন এনার্জি বলতে একটা ব্যাপার আছে, সেটা কি, যে কোন একটা অ্যাটম থেকে, কোন একটা নিউট্রাল অ্যাটম থেকে আমি যদি একটা ইলেকট্রন বের করে নিয়ে যেতে চাই তাহলে আমার যে পরিমাণ এনার্জি লাগবে সেটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, মানে একটা অ্যাটম আছে, সেই অ্যাটম থেকে যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো এইভাবে থাকে, যে এইভাবে থাকে। তো আমি চাইলাম কি এই যে এইটাকে বের করে নিয়ে যাব এখান থেকে, তাইলে আমার যে পরিমাণ শক্তি লাগবে সেই শক্তিটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, তারপরে আর ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি, ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা হচ্ছে যখন আমরা কোন একটা
এলিমেন্টের মধ্যে বা কোনো একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনকে পুশ করব, মানে ঢুকা দিব আলাদা করে, তখন আমার যে পরিমাণ শক্তি লাগবে সেটাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আচ্ছা, আরেকটা টার্ম সম্পর্কে একটু জানো, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। এটা কি? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি ইজ এ মেজার অফ দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট এ বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনস। ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে কি, যে একটা অ্যাটমের সেই ধরনের টেন্ডেন্সি, প্রবণতা, কিসের প্রবণতা, একটা একটা ইলেকট্রনের পেয়ার কে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তো এগুলো আমি খুবই মানে সংক্ষেপে শেষ করে দিলাম। তো তোমাদের জাস্ট মানে এত ডিটেল তো আর আইডিয়াল ডিটেল জানতে হবে না পর্যায় সারণী সম্পর্কে, বাট পর্যায় সারণী জিনিসটা কি, যেটা হচ্ছে একটা সারণী, যে সারণীর মাধ্যমে পৃথিবীতে এখন যতগুলা মৌল আছে, প্রায় 117-18টা মৌল আছে, এই 117-18 মৌলটাকে কিভাবে খুঁজে বের করা যায়, কিভাবে সহজে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটার একটা স্ট্র্যাটেজি বের করাই ছিল পর্যায় সারণী তৈরির মূল উদ্দেশ্য। এবং এই জিনিসটা তৈরি করতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম পরিশ্রম করছেন। এবং শুরুর দিকে বিজ্ঞানী মেন্ডেলিফ উনি হচ্ছে একটা পর্যায় সারণী তৈরি করছিলেন, তো সেটার উপর বেস করে পরবর্তীতে আধুনিক পর্যায় সারণী যেটা, সেই আধুনিক পর্যায় সারণীর একটা দাঁড় করানো হয়েছে। আধুনিক পর্যায় সারণী কিসের উপর বেস করে চলতেছে? আধুনিক পর্যায় সারণী হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপর বেস করে চলতেছে। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারের উপর বেস করে চলতেছে, যে একটা রোতে কি হয়, ক্রমান্বয়ে অ্যাটমিক বেশি অ্যাটমিক নাম্বারের মৌলগুলা বসতে থাকে। আর একটা কলামের মধ্যে সিমিলার প্রপার্টিস এর যত এলিমেন্ট আছে সেই সব এলিমেন্ট গুলো বসবে। এবং আমরা যে জিনিসটা জানি যে একটা রো রো এর বাম থেকে ডানের দিকে যত যাওয়া যাবে ততই অ্যাটমিকের যে স্ট্রাকচার গুলো আছে, মানে অ্যাটমিক রেডিয়াস গুলো আসলে কমতে থাকে। ঠিক আছে, মানে সাইজ ছোট হতে থাকে। আর একটা কলামে যতই উপর থেকে নিচে যাওয়া হয় ততই সাইজ গুলা বড় হইতে থাকে। এখন এই পেরিয়ডিক টেবিল নিয়ে কারো কোনো কনফিউশন আছে?